নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আর আজকে আমরা একটি বিশেষ সাক্ষাৎকারে উপস্থিত হয়েছি। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন বড়াবাজার ব্লক আইএনটিটিইউসির সভাপতি চন্দন সিংহ মল্ল। নমস্কার চন্দন বাবু। নমস্কার। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আপনাদের চ্যানেলে আপনারা আমাকে ডাকার জন্য, বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমরা আজকে আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে আপনার যে দীর্ঘ রাজনৈতিক জীবনের লড়াই, একটা দীর্ঘ লড়াই সংগ্রাম করে আপনি আজকে এই জায়গাতে এসেছেন রাজনৈতিক ক্ষেত্রে। আমরা সেই যেহেতু আমাদের পেশাটাই হলো সাংবাদিকতা, যার কারণে আমরা বহু ক্ষেত্রে তার সাক্ষী থেকেছি আপনার সঙ্গে। তাই বেশ কিছু কথা, বেশ কিছু বিষয় আমরা আজকে জানতে চাইবো, যেটা আমাদের রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে আমরা তুলে ধরতে চাই। প্রথমত চন্দনবাবু, আপনার কাছে প্রশ্নটা রাখবো যে আপনি এই রাজনীতিতে কেন এলেন? আপনি তো একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে, রাজ পরিবারের ছেলে, তার মধ্যে আপনি রাজনীতিটাকে কেন বেছে নিলেন? প্রথমে আমি জানাবো, আপনি যে প্রশ্নটা করেছেন, মূলত রাজনীতি পরিবার থেকে আমি উঠে এসেছি। আমাদের রাজনীতিটা হচ্ছে, প্রথমে আমার কাকু স্বর্গীয় আদিত্য সিংহ মন্ডল প্রায় ৮০-৮২ সাল, আমরা অ্যাকচুয়ালি আমার দাদু তখন পাউরুটি ফ্যাক্টরি এবং বিড়ি ফ্যাক্টরি ছিল, এবং ৮০-৮২ সালে আমার দাদু পিস্তল বিড়ি বলে নাম ছিল দাদুর বিড়ি, এবং সেই বিড়ি তখনকার দিনে ৩০০ কারিগর ছিল, বিড়ি কারিগর, এবং আমাদের পাউরুটি ফ্যাক্টরি, মানে সেই আমলে মানে দাদুর একটা বিরাট ব্যাপার ছিল আমাদের। আমার দাদু স্বর্গীয় জগবন্ধু সিংহ মল্ল, ওনারা হয়তো জানবেন, বড় বড় খেলে জিজ্ঞেস করলে মানুষ বলবে। ৮০-৮২ সালে কাকু পড়াশোনা করে বিষ্ণুপুর কলেজে, এবং সেখান থেকে কাকু কংগ্রেসের ভুয়াপন্ন হয়ে সেখান থেকে রিটার্ন ব্যাক আসে বড়াবাজার, এবং সেখান থেকে আমার কাকুর লড়াই সিপিএম এর বিরুদ্ধে আমার কাকুর কিন্তু লড়াই হয় ৮২ সাল থেকে। লড়াই করার ফলে সিপিএম, তখন আপনারা জানবেন যে মনীন্দ্র গোপ বড়াবাজারের দাপটের নেতা ছিল সিপিএম এর। তখন আমাদের ওই, যেহেতু আমার কাকু কংগ্রেস করে, এবং সেই কংগ্রেস করার কারণে আমাদের জমি লুট, জমির ধান কাটা থেকে শুরু করে সিপিএম যেটা করেছিল, সবার থেকে বেশি লাঞ্ছিত এবং বঞ্চিত এবং অত্যাচারিত বরাবরের উপরে কিন্তু এই মল্ল পরিবার। তাতে আমাদেরকে এমনও দিন গেছে যে আমাদের অনশন হয়েছে, আমাদেরকে কোনো দোকানে খাবার দেয়নি, আমাদের বিড়ি বিক্রি করতে দেয়নি, আমাদের পাউরুটি ফ্যাক্টরিতে মানে সিপিএম এর লোকরা এসে একদম বয়কট করে দেয়। পরবর্তীকালে আমার বড় বোনটা, যেটা আমার ছোট কাকুর বড় মেয়ে, ওর জন্ম হয় পুরুলিয়াতে। তো আমাদের বাড়িতে, আমাদের যে আমরা সনাতন ধর্মে আমরা যারা মানুষ, ধর্মাবলম্বী মানুষ, আমরা কি করে বাচ্চা হলে আমরা নখ কাটি, যেটা আমাদের লত্তা বলে। তো লত্তাও কিন্তু আমাদের বাড়িতে কিন্তু লাপিত আসে না, মানে পুরো সামাজিকভাবে আমাদেরকে বয়কট করে। সেটা কিন্তু আমি দেখিনি, হালকা মনে আসে। কিন্তু পরবর্তীকালে দাদু বা তাদের কাছ থেকে শুনে একটা সিপিএম বিরোধী ভাবাপন্ন আমার ভিতরে লাগে, যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে। ক্লাস 9 থেকে আমার কাকু মিটিং ফিটিং এ যেত, আমি কাকুর পিছনে কিন্তু যেতাম, মানে আমার প্রথম থেকে যে আমি রাজনীতি আসবো, এরকম একটা ভাব আমার তৈরি হয়েছিল। তৈরি হওয়ার পরে কাকু ওই একটা রাজদূত ছিল, রাজদূতে কাকুর সাথে আসতাম, আস্তে 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 তারপর কাকু আমার পেছনে চাপতো, আমি কাকুকে সব জায়গায় মিটিং এ নিয়ে যেতাম। তখন আমার বয়স 16 থেকে 17, তার বেশি হবে। এবং যখন আমি ভোটার 18 যখন আমার বয়স পার হয়, তখন আমি কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে মাধ্যমিকে পাস করি। পাস করার পরে বড়াবাজার বড়াভূম হাই স্কুলে একটা ইন্টারভিউ থাকে, গ্রুপ ডি ইন্টারভিউ ছিল, যেটা মাধ্যমিক পাস, মানে মাধ্যমিক পাসের জন্য এলাউড ছিল, যে মাধ্যমিক পাস করে তারা অ্যাপ্লাই করতে পারে। এবং তখন আপনারা জানেন যে স্কুলের চাকরিটা পরিচালন কমিটি সেটা করেছিল, এবং সেখানে আমি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে, আমি ইন্টারভিউ দিতে যাই, এবং আমি নিজে একটা হ্যান্ডিক্যাপ ছিলাম,
হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ছিল। তো সেই জায়গায় দেখা যায় যে দুর্নীতি হয়, এবং ওইখানে আমি একদম প্রোটেস্ট করি। যারা ইন্টারভিউ বোর্ডে থাকে তাদের সামনে আমি প্রোটেস্ট করি, ওনারা যেভাবে কোশ্চেন আমাকে করেছিল, এবং সেখানে আমি প্রোটেস্ট করি। এবং সেখানে আমি ওদেরকে বলেছিলাম যে আপনারা আজকে আমাকে একটা চাকরির জন্য আজকে এই জায়গায় আমাকে আসতে হচ্ছে, আর আপনারা এমন ভাবে আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমার ব্যক্তিগত আমি কোথায় কিভাবে রোজগার করি, আমার কিভাবে সংসার চলে, এই যে আপনারা এই মানসিকতা এইভাবে আপনারা কোশ্চেন করতে পারেন না। এবং সেইখান থেকে আমি ওখানে তখন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব নিয়োগেছি ইন্টারভিউ করে, এবং সেখানে আমি বলেছিলাম যে বড়াবাজারের রাজনীতি কিভাবে করতে হয় সেটা আগামী দিনে আমরা দেখাবো, এবং সিপিএম বিরোধী কিভাবে করতে হয় সেটা দেখাবো। এবং সেইখান থেকে আমার জোশটা আরো বাড়ে, এবং সেইখান থেকে আমার লড়াই শুরু হয়। মানে ওইভাবে আস্তে আস্তে রাজনীতিটাকে আরো বেশি করে আমি আমরা দেখেছি পরবর্তীকালে আপনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন, এবং বিশেষ করে ওই এলাকাতে ছাত্র আন্দোলনটাকে একটা পর্যায়ে নিয়ে গেছেন। ছাত্র আন্দোলনটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এই যে রাজনীতির প্রতি ইন্টারেস্ট, তারপরে ছাত্র আন্দোলন, যে যুব সমাজ ছাত্র সমাজকে নিয়ে চলা, এইটা কতটা কষ্টকর ছিল? দেখুন, সেই মুহূর্তে আমি মনে করি, যেহেতু বাম জমানা, সেই মুহূর্তে লড়াই করাটা, দেখুন আমি মনে করি সেই মুহূর্তে কিন্তু বড়াবাজারে মানে লড়াই করাটা খুবই কঠিন ছিল। আজকে হয়তো কোন নাই, কিন্তু সেই মুহূর্তে বড়াবাজার ব্লকে ছাত্র সভাপতি হওয়ার জন্য কেউ আগে আসছিল, এবং সেই মুহূর্তে কিন্তু আমি ছাত্র রাজনীতিটা আমি প্রেসিডেন্ট, আমি নিজে আসি বলে আমি বলি আমি দায়িত্ব নিব, এবং বড়াবাজার কলেজে আমি যতটা করার আমি করব। একটা আমরা খবর শুনেছি বা এটা বিভিন্ন মাধ্যমে, যে এই ছাত্র আন্দোলন করতে গিয়ে আপনাকে নেড়ামাথা হতে হয়েছিল বা নেড়ামাথা হয়েছিলেন, এইটা রহস্যটা কি ছিল? এটা রহস্যটা যদিও আমি কারো কাছে বলি না, আজকে আপনাদের সংবাদ মাধ্যমের কাছে আমি যে নেড়ামাথা কি আপনি প্রশ্নটা করলেন। মূলত 2008 সালে প্রথম কলেজ ভোট হয়, অনেক লড়াই অনেক আন্দোলন, ভোট করতে চাইনি, বিভিন্ন জায়গায় আমরা যাই, বিভিন্ন জায়গায় জেলা নেতৃত্ব আমাদের যারা ছাত্র নেতারা ছিল তাদের সাথে কথা বলে যে আমাদের কলেজে ভোট করাতে হবে। এভাবে 2008 সালে বড়াবাজার কলেজে ভোট হয়। প্রথম ভোটে কিন্তু আমরা 12টা সিটে কিন্তু করা যাবে। তথাপি কিন্তু আমি এবং আমাদের যারা সংগঠনের ছেলে ছিল, তখন আমাদের বড়াবাজারে যে ইউনিটিটা ছিল এবং যে যুব সমাজটাকে আমি টেনে এনেছিলাম, আমরা ভাগে পড়িনি। এবং তার 2009 আমি আমার একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যদি বড়াবাজার কলেজ জিতাই, সেদিনেই আমি কিন্তু ওই জায়গায় নাড়ামাথা করি। এটা আমার একটা প্ল্যান ছিল। সেই সময় কিন্তু আমি 29 দিন চান করিনি এবং 29 দিন মুখ ধুইনি। মানে এটা কি ব্রত ছিল যে হাঁটানো যতক্ষণ না মানে সরানো যাচ্ছে ততক্ষণ? আমার লড়াই ছিল যে এই কলেজে মনীন্দ্রবাবু প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের থাকলেও কিন্তু আমরা টিএমসিপি ইউনিয়নটা আমরা করি, এই পণটা ছিল। এবং সেই জন্য আমি কিন্তু 29 দিন চান করিনি এবং 29 দিন মুখ ধুইনি, এবং প্রতিজ্ঞা ছিল যে যারা ইউনিয়নে যারা জিতবে, জিতার কাছে ওই মাঠে কিন্তু আমি নাড়ামাথা করবো। এবং সেই দিনে আমরা যখন জিতি, ওই জায়গায় নাপি দাঁড়িয়ে করে কিন্তু ওইখানে আমি নাড়ামাথা করি, এবং বড়াবাজার শহরে টাউনে আমরা কিন্তু বিজয় মিছিল করেছিলাম। এটা কত সাল ছিল? এটা ছিল আপনার 2009 সাল। মানে 2009 সালে একটা ছাত্র আন্দোলনে বড়াবাজারে একটা বড় সাফল্য এনেছিলেন। হ্যাঁ, মূলত হচ্ছে আপনার জানেন তো, প্রথম কিন্তু বড়াবাজার ব্লকের মধ্যে প্রথম কিন্তু তৃণমূলের যে ফুল, সেটা কিন্তু কলেজ রাজনীতিতে প্রথম, মানে ফুলটা বড়াবাজার ব্লকের মধ্যে প্রথম কলেজেই ফুটেছিল, এবং তারপরে বিভিন্ন আমাদের পঞ্চায়েত গুলো কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখেছি যখন করোনা কাল এসেছিল, যখন অতিমারী মহামারীতে পরিণত হয়েছিল, মানুষজনের চরম অসুবিধা, তখনও আপনাকে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে মানুষের পাশে দাঁড়াতে। সাধারণত আমরা দেখি যে বিভিন্ন যারা রাজনৈতিক দলের নেতৃত্ব হয় তারা অতটাও ঠিক মানুষের কাছে মিশে এইভাবে সহযোগিতার হাতটা কেউ বাড়াতে চায় না। যতটা সম্ভব হয় প্রশাসনিক সহযোগিতাটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করে, কিন্তু আপনাকে ব্যতিক্রম দেখেছি, আপনি ব্যক্তিগত উদ্যোগে মানুষকে সহযোগিতা করেছেন। এই সময়টা কিভাবে পার করেছিলেন? যেটা হচ্ছে করোনা কালে প্রায় 2 বছর, মানে মূলত আমরা বড়াবাজারে, আমি প্রথমত যেহেতু ছাত্র রাজনীতি করেছি, তবে ছাত্র রাজনীতি করার ফলে আমাদের মধ্যে যারা ছাত্র রাজনীতি করেছে, আমি নেই, যারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে তারা হয় বিপ্লবী হবে, একটা বিপ্লবী মুখ হবে, এবং তাদের মধ্যে একটা বোধগম্য থাকে যে মানুষের অসুবিধা, মানে তার কারণটা হচ্ছে যে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সাধারণ মানুষের সুখ দুঃখ কিন্তু বুঝতে পারে। তো করোনা কালে মূলত আমাদের যে টিমটা ছিল প্রায় 2 বছর বড়বাজারে, আমাদের কিন্তু আমরা সবাই মিলে, আমাদের যত যুব সমাজ এবং ছাত্র যারা আছে, আমার জনা 50 ছেলে, প্রায় 50 থেকে 60টা ছেলে, আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে, আমাদের এটা এখানে লোকার কোনো অসুবিধা নেই, আমার ব্যাপারটা যে কিছু মানুষ আছে যারা দান করতে চায় কিন্তু সঠিক লোক পায় না, সঠিক রাস্তা নেই, এবং তার মাধ্যমে আমরা এটা করবো। কিন্তু বড়বাজারে কিছু মানুষ আছে যে যারা কারোর মাধ্যম দিয়ে দান করার ইয়ে ছিল। এভাবে আমরা কিন্তু 2 বছর সাধারণ মানুষ, বিভিন্ন মানুষ, হয়তো কারো ধরুন কেউ সবজি নিয়ে এসছে, বাজারে কোনো দোকান নাই, তো সবজি নিয়ে এসে সবজিটা বিক্রি হয়েছে কিন্তু পয়সা থাকলেও খাবার পায় না, তখন আমরা কিন্তু সবজি মার্কেটে কিন্তু টিফিনের ব্যবস্থাটা করতে। এক টাইম আমরা যারা দিন মজুর খাটতে এসছে, ধরুন খাটার পরে পয়সা পাবে, কিন্তু পয়সা থাকা সত্ত্বেও কিন্তু ভাত সবজি কিছু পাবে, সেই টাইমে কিন্তু আমরা 1:30টার সময় খাবার দিতাম, কারণ লেবার কাস্টের লোক 1:30টার সময় ছুটি হতো, এবং ছুটি হওয়ার পরে কিন্তু তারা বড়বাজার চক বাজার মোড়ে, ওখানে আমাদের মা টিফিন বলে, মা আমাদের ক্যান্টিন বলে একটা ছিল, ওই ক্যান্টিনে কিন্তু সমস্ত শ্রমজীবী মানুষদের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হতো, এবং যতজন থাকে। এভাবে আমরা কন্টিনিউ 2 বছর কিন্তু চালাচ্ছি বড়বাজার। ছাত্র রাজনীতির পরে আপনি যুব সংগঠনটাকেও বড়বাজারে একটা বড় ভূমিকা নিয়েছিলেন। সেই যুব সংগঠনে থাকাকালীন কিভাবে কাজ করেছেন? যুব সংগঠন প্রথমে আমাকে ছাত্র সভাপতি থাকার পরেও আমাকে যুব দায়িত্ব দেওয়া হয়, এবং 2টা সংগঠনে কিন্তু আমাকে ছাত্র সংগঠনটা কলেজে যেয়ে করতাম, এবং যুব সংগঠনটা কিন্তু আমাকে অঞ্চলে করতে হয়েছে, এবং যুব সংগঠন করতে যে অনেক বাধা বিপত্তি এসছে, তথাপি কিন্তু আমি আমার জায়গা থেকে হার করিনি। আমি যুব সংগঠনে যতটা করার আমি করেছিলাম বড়বাজারে। একটা বিষয় উঠে আসে যে নির্বাচনের সময় যখন ভোটের বিষয়টা ছিল, সেই সময় একটা বিষয় উঠে এসেছিল যে আপনার হয়তো টিকিট পাওয়ার কথা ছিল, সেখানে আপনি পাননি, পরবর্তী ক্ষেত্রে ঠিকাদার, সেখানকার একজন স্থানীয় ঠিকাদার টিকিট পেয়েছিল, সেটা নিয়েও নানান বিষয় উঠে আসে। এই বিষয়টা কি ছিল? এটা আপনি প্রশ্ন করলেন। ব্যাপারটা হচ্ছে, সালটা ছিল 2018, আমি বড়বাজার ব্লক
যুব প্রেসিডেন্ট ছিলাম তখন, এবং ছাত্র ছাত্র যুব একসঙ্গে। দুটো ছিল। সেই সময় আমাদের পঞ্চায়েত সমিতি 3 নম্বর পঞ্চায়েত সমিতি, সেখানে কিন্তু আমাকে প্রথমে বি ফর্ম দেওয়া হয়। ব্লক সভাপতি থাকে এবং সুদর্শন মাহাতো, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি স্বর্গীয় প্রতুল দা ছিল, সেই মনে তার 2018। এবং টিকিট আমাকে এখান থেকে দেওয়া হয়। প্রথম আমাকে সুদর্শন মাহাতো ফোন করে যে তুমি ভোটার কার্ডটা নিয়ে আসো, এবং বি ফর্ম আমাকে দেওয়া হয়। বি ফর্ম আমি পূরণ করি, বি ফর্ম কিন্তু আমি জমা করি। জমা করার পরেই অনেক টালবাহানা। সেই সময় স্টেট থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর শান্তনু সেনকে, এবং আমি বুঝতে পারি যে টিকিটটা আমাকে দিবে না। পরবর্তীকালে বসে হয় বড়বাজারে কোনো একটা বাড়িতে, এবং ডক্টর শান্তনু সেন থাকে, আমাদের ব্লক সভাপতি থাকে, এবং আমাদের যে পঞ্চায়েত আমাদের যে বিধায়ক ইনি বর্তমান জেলা প্রেসিডেন্ট, আমরা সবাই থাকি। এবং সেখানে পরিষ্কারভাবে ডক্টর শান্তনু সেন বলেন চন্দনকে টিকিটটা দেওয়া হবে, এবং সেটা আমার স্টেট থেকে অর্ডার আছে, একে দেওয়া হবে। এই বলে শান্তনু সেনের সাথে আমাকে শুক্লাটা পর্যন্ত আমি ওনার সাথে আসবো, ওনার গাড়িতে, এবং শুক্লাট থেকে আমি ব্যাগ চাই। পরবর্তীকালে তারপরে দিন তো আমাদের সেই হবে, মানে ক্যান্ডিডেট ডিক্লারেশন কার নামে হয়েছে, সিম্বলটা। আমি কিন্তু সেই সময় সকালে কিন্তু আমার 10টার সময় আমি চলে গেছি আমাদের যে ক্যান্টিনটা আছে পঞ্চায়েত সমিতির কাছে, ক্যান্টিনে যাওয়ার পরে আমি মোটামুটি একটা আন্দাজ করতে পারি যে আমার বি ফর্মটা কিন্তু ছেঁড়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ছিঁড়ে দেওয়া হয়েছে, এবং আমাকে টিকিট দিবেন না। এবার আমি যেহেতু বি ফর্ম ভরেছি, যদি বি ফর্মটায় আমি যদি আমার নামটা উইথড্র না করি, তাহলে কিন্তু আমি নির্দল হিসাবে ঘোষিত হয়ে যাবে। আমাকে এখান থেকে আমাদের তখন যুব সভাপতি সুশান্ত দা থাকে যে তুই যা ফর্মটা তুই উইথড্র করে দিবি। আমি দাদার কথায় তথাপি আমি উইথড্র করি। পরবর্তীকালে জানা যায় যে ওইখানে একটা রানিং ঠিকাদার বা পিচেটার সেটার নাম, সেই রানিং ঠিকাদার কিন্তু টিকিট পায়। সেখানেও আমি দলের বিরুদ্ধে কোনো কিছু নাই, কারণ দলটাকে ভালোবেসে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শটাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি এবং আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমুখী প্রকল্প, সেগুলা থেকে কিন্তু দলটা করেছিল, এবং সেদিন আমি প্রতিবাদ করিনি। দল যা সিদ্ধান্ত নিয়েছে তো খারাপ লেগেছে আমার একটাই খারাপ লেগেছে, যদি আমার জায়গায় আমার পার্টি কেডার কোনো লোককে দেওয়া হতো আমার মনে হয় ভালো হতো। কারণ একটা ঠিকাদারকে দলে টিকিট দেওয়া, যারা দলের তো এখানে অসুবিধা নাই, আমাদের যারা নেতৃত্ব আছে, যারা নেতৃত্ব দিচ্ছে বরাবর ব্লকের সেই টাইমে, আমি দোষটা তাদের ধরব যে তারা আমার থেকে আরো যোগ্যতা সম্পন্ন লোক ছিল। আমি যদি অযোগ্যই ছিলাম, আমার থেকে আরো যোগ্যতা সম্পন্ন ছেলে বা লোক ছিল, আমি মনে করি তাদেরকে টিকিট দেওয়াটা আমার মনে কাম্য ছিল। কারণ ঠিকাদারকে ডাইরেক্ট টিকিট দেওয়া তার মানে বুঝাচ্ছে যে আমাদের যারা সিনিয়র লিডার, তারা ঠিকাদারের কাছে কোন একটা জায়গায় গোটা এইরকম একটা আমার মনে এসছে। কিন্তু দলের ব্যাপার, আমি সেটা কিন্তু চোখ বুঝে সহ্য করে গেছি। তারপরেও তো অনেক নির্বাচন এসেছে, সেক্ষেত্রে আপনাকে তো প্রার্থী করা হয়নি, তাতে মনে কোনো ক্ষোভ নেই? আমার মনে, মানে আপনার মাধ্যমে আমি বলতে চাইছি, মনে তো অনেক ক্ষোভ আছে, জানাবো। রাজনীতিতে আমি একটা জিনিস বলছি, ছাত্র রাজনীতিতে মানে আমি জীবনের বহু কিছু জিনিস বলিদান করেছি। 2008 সালে আমি কলেজ ভর্তি 8 থেকে 9, 10 সালে আমার মায়ের ক্যান্সার হয়। সেই ক্যান্সার, মায়ের ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, এবং সেই বছর কলেজ ভোট, মায়া ক্যান্সারের ব্যথায়, এত ব্যথা, অথচ আমাদের 30টা ছেলেকে রান্না বান্না আলু পোস্ত ডাল ভাত খাওয়াইছে। আজকে দুঃখ লাগে যে এই দিনগুলা আমাদের যারা নতুন লিডার আছে তারা ভুলে যায়।
এমনও দিন গেছে কলেজ বোর্ড প্রথম বর্ষে জিতার পরে তখন জেলা সভাপতি থেকে শান্তিরাম মাহাতো আমাদের গাড়ির কাজ ভাঙচুর হয়। আমার ভাঙচুর যেটা হয় কাজটা কিন্তু শান্তিবাবু জেলা সভাপতি তখন কাজের ব্যবস্থাটা করেছিল, কিন্তু ক্যাম্পেইনিং পারপাসে যে খরচা আমাকে আমার নিজের, আমাদের যেহেতু জমিটা আমার নিজের ছিল না, কারণ জমিটা আমার বাবারা 3 ভাই, আমার যেটুকু কিন্তু তখনকার দিনে 25,000 টাকা আমার ধার ছিল। আমার 2.5 বিঘা জমি, কিন্তু ওই 25,000 টাকার বন্ধক দিয়ে সেই টাকাটা আমার বাংলার ছেলেকে দিতে দিয়েছি। মানে এত স্যাক্রিফাইস করেছি, খারাপ লাগে ওই জায়গাটা। এবং আমার মা যে ক্যান্সারে ওই ছেলেগুলো খাতে দিয়েছে, সেই ছেলেগুলো আছে, এবং তারাও মানে আমার মায়েরও একটা জিনিস যে আমার ছেলেটা রাজনীতিতে ঠিক জায়গায় পৌঁছেছে, সেই জন্য আমার মা কিন্তু ব্যথা অবস্থায় নিয়ে করে রান্না করে ছেলেগুলোকে খাওয়াইছে। একটা বিষয় আমরা দেখব যে পশ্চিমবঙ্গ সরকার এই যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি বিভিন্ন রকম প্রকল্প এনেছে, তাতে করে মেয়েরা ভালোভাবে লেখাপড়া করতে পারে। সেক্ষেত্রে আপনাকে দেখেছি যে যখন কোনো মেয়ের বিয়ে হতো রূপশ্রী, সেখানে আপনি তাদেরকে বেনারসি নিয়ে তার কাছে বাড়িতে উপস্থিত হতেন, তাকে শুভেচ্ছা জানাতেন। এই অভিনব উদ্যোগটা কিভাবে মনে এসেছিল? এটা ঠিক বলছেন। ব্যাপারটা হচ্ছে মোরাবাজারে যে কোনো জিনিস, কিছু কিছু জিনিস আমরা যে জায়গায় বাস করি, আমরা মোটামুটি কিছুটা কলকাতাকে আমরা কলকাতার ইয়ে নিয়ে চলি। কোনো একদিন আমার ভাবনা হইল, আমার একটা মিটিং চলছিল, মিটিং চলার পর একজন মিটিং চলাকালীন একজন এলো, এক ভদ্রলোক, মধ্যবিত্ত মোটামুটি গরিবের কাছে, আমার এরকম মেয়ের বিয়ে একটা মিটিং হলে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর বলছে, বাবা আমার বেনারসি কম হয়ে গেছে। কিছু বলে না, সে করে বলছে আমার একটা শাড়ির দরকার, ওই শাড়িটা আমার কম হচ্ছে। তো আমরা আমাদের ছেলেরা বললাম শাড়িটা দ্বিতীয় ব্যবস্থা, তো শাড়িটা আমরা সেদিনই কিন্তু রাত্রেবেলা বাড়িতে পৌঁছাই দিই। সেই দিনে রাত্রেবেলা চিন্তা করি যে এই প্রকল্পটা যদি করা হয় তাহলে অনেক ভালো হবে। তখন তারপরে দিনে আমরা মা মমতাময়ী বলে একটা প্রকল্প আমরা নিজেরাই করলাম তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে, এবং আমরা মূলত বেনারসি থেকে আমরা কেন দিলাম, যেহেতু প্রথমে লোকটা বলি, এবং বেনারসি থেকে আমাদের মাথায় এলো যে আমাদের যারা মধ্যবিত্ত বা যারা উচ্চবিত্ত সমস্ত সবারই বিয়ের সময় কিন্তু বেনারসিটা মাস্ট দিতে দরকার, বেনারসি লাগে, অথচ সেই কাপড়ের দাম আর বেশিও থাকে, কিন্তু ওটা দরকার। আপনি বেনারসি 2,000 পাবেন, 2,500 পাবেন, আবার আপনি 20,000 পাবেন বেনারসি, কিন্তু বেনারসিটা বিয়েতে লাগে। এবং সেই থেকে ওইটা আমরা চুজ করলাম, এবং চুজ করার পরে আমরা বিভিন্ন জায়গায় আমরা অ্যাড ফ্যাড দিলাম আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ওই বেনারসি শাড়ি যারা খুঁজতো তাদের কাছে আমরা যাইতাম, আমার বেনারসি শাড়ি কিন্তু দিয়ে এসেছি। এর পরবর্তীতে আমরা দেখেছি আপনাকে দল একটা আপনাকে মানে যোগ্য মনে করেছে বলে পরবর্তীতে শ্রমিক সংগঠনের একটা দায়িত্ব দেওয়া হয়েছে ব্লকে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।
সেই ক্ষেত্রেও দেখেছি যে আপনি বিভিন্ন শ্রমিক সংগঠন, শ্রমিকদের নিয়ে কাজ করার পাশাপাশি যে শাখা শ্রমিকদের যে শাখা সংগঠনগুলো রয়েছে, বিভিন্ন লেবার ইউনিট থেকে যারা কাজ করে তাদের সঙ্গে একটা কমিউনিকেশন করে কাজ শুরু করেছেন, সবাইকে নিয়ে কাজটা শুরু করেছেন। এই যে ছাত্র যুবদের থেকে এই যে শ্রমিকদেরকে নিয়ে কাজ করা, এটা কি একটু কঠিন? একটু কঠিনই বটে, কারণ ছাত্র এবং যুবক থেকে শ্রমিক সংগঠনটা সম্পূর্ণ আলাদা। যেহেতু শ্রমিকরা তো পেটের টানে লড়াই করে এবং মূলত আমাদের ওই সাইডে একটু আরো মানে কি বলবো, শ্রমিকরা না কাজ করলে খাবার নাই। সিপিএম আমরা হয়তো এখন আমাদের রাজ্য সরকার বিভিন্ন আমাদের যে চাল ফালের ব্যবস্থা আছে বলে এতটা অসুবিধা হয়, কিন্তু ওই শ্রমিকটাকে সংগঠিত করা অনেক কঠিন বটে। কারণ আমি ছাত্র যুব, এটা তো আমাদের পলিটিক্যাল ব্যাপার আছে, আর শ্রমিকটা আরো লোককে টানিয়ে আনতে হবে, শ্রমজীবী মানুষকে। এবং এই সংগঠনটা আমার নতুন, আস্তে আস্তে আমি নিজেকে ওটা ঠিক মানে করেছি, এভাবে চাই নিয়েছি। একটা অন্য প্রশ্নে আসি। আমরা দেখেছি বিভিন্ন সময় ইদানিংকালে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন ভাবে আমরা দেখি একটা বিষয় উঠে আসে, আপনার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির প্রশ্ন উঠে আসে। যদিও কোন ক্ষেত্রে সরাসরি নামটা আমরা কখনো দেখতে পাই না, কিন্তু মনে হয় যে সেখানে আপনাকে ইঙ্গিত করে বিষয়গুলো বলা হচ্ছে, এরকমটাই বোঝা যায়। তো এই বিষয়টা কি বলবেন? দেখুন, এটা আমি এরকম সরাসরি আপনাদের সংবাদ মাধ্যমে আমি সাধারণ মানুষকে জানাতে চাই যে মূলত আমি দেখেছি যে আমার কিছু পাওয়ার আগে একটা জিনিস দেখেছি যে তোমার নামে কোনো অভিযোগ আছে। আমি আমাকে অন ক্যামেরায় বলছি, আমার নামে যদি কোনো অভিযোগ থাকে বা অভিযোগ যদি প্রমাণিত হয়, আমাকে দেনেন দেওয়ার পুলিশের হেফাজতে দিতে পারে। তো আমার নামে কোনো অভিযোগ এবং অভিযোগ যদি প্রমাণিত হয়, আমি আপনাদের অন ক্যামেরায় বলছি, পার্টি আমার নামে আমাকে এবং সরাসরি জেলে ঢোকাতে পারে। কিন্তু আমি এই জিনিসটা বুঝে উঠতে পারছি না, মানে এই যে অভিযোগ করে আমাকে এই অভিযোগের পেছনে সারা জীবনটা আমাকে মৃত্যু পর্যন্ত আমাকে লড়াই করতে হচ্ছে। অভিযোগ আমি চাই যেটা একদম আমার যদি আমার নামে কোনো এলিগেশন থাকে, আমি কারোর কাছে টাকা পয়সা মানে কোনো কিছু পারপাসে নিয়েছি, চাকরির পারপাসে নিয়েছি বা কারোর কাছে তোলাবাজি করেছি, আমি পরিষ্কার। যদি কোনো অভিযোগ থাকে এবং প্রমাণিত অভিযোগ, দল যা ব্যবস্থা নেবে, দল যদি আমাকে জেলে ঢুকে আমি সশরীরে জেলে যেতে পারি। কিন্তু দুঃখ লাগে এই জায়গাটায়, এই আমার নামে দুর্নীতি, আমার নামে অভিযোগ, এইটা নিয়ে আমি চাই না যে আমি মৃত্যু পর্যন্ত এই অভিযোগটা নিয়ে পেছনে নিয়ে আমি মানে কাঁধে নিয়ে আমি নিয়ে যাবো, আমি চাই না। এখনো সেটা কেউ নাম ধরে আজ পর্যন্ত বলেনি, কিন্তু আমি তো অন চ্যালেঞ্জ করছি, যেটা কেউ করতে পারে না। আমি অন চ্যালেঞ্জ করছি যে আমি আমার নামে যদি কোনো দুর্নীতি থাকে এবং সেই দুর্নীতি যদি প্রমাণ হয়, কারণ দুর্নীতি তো প্রমাণ করতে হবে। আমি তো আপনি আমাকে বললেন আপনার নাম অভিযোগ, কিন্তু আপনাকে তো প্রমাণ দেওয়া অবশ্যই প্রমাণ ছাড়া তো আপনি কিছু করতে পারেন কখনোই সম্ভব না। তা আমি এখনো বলছি, যদি আমার নামে কোনো প্রমাণ থাকে এবং সেই প্রমাণটা যদি সহি হয়, আইন আছে, আইনের দ্বারস্থ ওনারা হোক। আরেকটা বিষয়ে আসছে, আমরা দেখেছি গত যে লোকসভা নির্বাচন, সেই গত লোকসভা নির্বাচনে বড়াবাজার ব্লক এলাকায় তৃণমূলের ফল ভালো হলেও শহর যেগুলো এলাকা, বড়াবাজার, সিন্দ্রি, এরকম যেগুলো ছোট ছোট শহর এলাকা রয়েছে, সেইগুলোতে কিন্তু বিপক্ষে ভোট গেছে অনেকটা। এইটাকে পরবর্তীকালে শুদ্ধিকরণের জন্য কি প্রয়োজন, বা এইটা কেন হলো ওই শহর এলাকায়? শহর এলাকার ব্যাপারটা হচ্ছে, আমরা দেখলাম যে বড়াবাজার না, বিভিন্ন টাউন এলাকা লোকসভার মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপক্ষেই গেছে। আমরা তো মোটামুটি, আমি যেটা আমার অভিজ্ঞতার দিক থেকে আমি যেটা দেখলাম যে শহর কেন্দ্রিক জায়গায় কিন্তু একটা জিনিস হয়, লোকসভায় কিন্তু আমার এর আগে লোকসভা আমরা দেখেছি বড়বাজার কিন্তু আমরা মাইনাস ছিল, কিন্তু বিধানসভায় আমরা প্লাস করেছি। মানে একটা জিনিস হয় যে লোকসভার ভোট কেন্দ্র এবং বিধানসভার ভোট রাজ্য, এই একটা জিনিস আছে।
এই জিনিসটা আমি মোটামুটি একটা এই জিনিসটা খুঁজে পেয়েছি, দ্বিতীয় জিনিস এখনো খুঁজে পাইনি, এবং সেটা নিয়ে আমরা অনেক বৈঠক করছি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না যে কেন হচ্ছে। আগামী 1 বছর পরেই তো বিধানসভা নির্বাচন আসছে, সেই বিধানসভা নির্বাচনে এটা কি রিকভার হবে? আশা করি রিকভারি হয়ে যাবে। মোরাবাজার টাউন এবং মোরাবাজার ব্লকে মোটামুটি আমরা বিধানসভায় গত বিধানসভায় কিন্তু লিড দিয়েছি, এবং বিধানসভায় লিড অনিবার্য, বিধানসভায় লিড হবে মোরাবাজার ব্লক। এবার একটা অন্য প্রশ্নে আসি। আরেকটা আমরা দেখেছি যে রাজনীতির পাশাপাশি আপনার আরো কিছু মানে বাড়তি শখ আমরা দেখেছি। অন্যান্য পলিটিক্যাল যারা লিডার তাদের সেইটা আমরা দেখি না কখনো, তারা শুধু রাজনীতি নিতেই হয়তো ব্যস্ত থাকে। আপনাকে বিভিন্ন ক্ষেত্রে কখনো দেখেছি মোরগ লড়াইয়ের আসরে, যেগুলো আমাদের পুরুলিয়ার সংস্কৃতি, সেই সব ক্ষেত্রে আপনাকে বহুবার দেখেছি। তো এই শখগুলো কি ধরনের বা কি কি শখ রয়েছে আপনার? দেখুন, প্রথম হচ্ছে মুরগি লড়াই। এই মুরগি লড়াইটা কিন্তু আমার মানে শখটা হয়েছে মোটামুটি 7-8 বছর আগে। আচ্ছা। এবং মুরগি লড়াই আমি আপনারা দেখেছেন 26শে জানুয়ারি আমি কিন্তু মুরগি লড়াই করেন, এবং আমি দেখেছি যে মুরগি লড়াই আমাদের এই এলাকায় পুরুলিয়া, বিশেষ করে পুরুলিয়াতে মুরগি লড়াই একটা সাধারণ মানে মানুষের একটা ঐতিহ্য জায়গায় এসে আছে, পুরুলিয়াতে বিনোদনের জায়গা, ঠিক আছে। সেই হিসাবে মুরগি লড়াইটা আমি এমনি তো মুরগি লড়াই যাইও এবং মুরগি খেলাও, এবং বিশেষ করে এই মুরগি লড়াইকে কেন্দ্র করে মানে সাধারণ মানুষের সাথে নিচু স্তর যারা মানুষ আছে তাদের সঙ্গে কিন্তু একটা পরিচয় হয়, পাবলিক রিলেশন। আজকে আমি যখন আপনাকে বলছি যে যারা মুরগির কাজ বাঁধে তাদেরকে আমরা কাজকার বলি, এখন আমি যদি বড়বাজারে আমি কাজকার যদি মিছিল দেখবো বলি তো মোটামুটি 500 থেকে 700 আমি কাজকার টেনে তৃণমূল কংগ্রেসের মিছিল করতে পারি। এটা আমার তো বাড়তি পাবো, মানে অন্যভাবে একটা জনসংযোগ। আপনি একটা জিনিস জানবেন, যারা কাজকার তারা কিন্তু 20টা মানুষকে কনভিন্স করার মতন তাদের ক্ষমতা থাকে। অবশ্যই আপনি দেখবেন যারা কাজকার হয় তারা কিন্তু 20-30টা মানুষকে কনভিন্স করার মতন ক্ষমতা থাকে, এবং উনি কাজকার হলে মানুষ দেখবেন যে ওনার হাত ধরে বহুত লোক জানা ওর কাছে মুরগিটা লাগাইতে হবে, এটা বিশ্বাসের জায়গা। তো সেই জায়গা থেকে মোটামুটি ওই মুরগি লড়াইটা আমার একটা শখের মধ্যে মুরগি লড়াই। আর দ্বিতীয় আমার প্রথম শখ ছিল, আমি ছোট থেকে কিন্তু ক্রিকেট খেলতাম, এবং পুরুলিয়া জেলায় ডিস্ট্রিক্ট বি ডিভিশনে আমি কিন্তু ক্রিকেট খেলেছি, এবং বড়বাজারে অনেক টুর্নামেন্ট আমি কিন্তু বড়বাজার, বাঁকুড়া, খাতড়া এবং বিভিন্ন জায়গায় আমি ক্রিকেট খেলতাম। বর্তমানে তো আপনি ক্ষত্রিয় সমাজের যুব সভাপতির দায়িত্বে রয়েছেন পুরুলিয়াতে। পুরুলিয়াতে যে ক্ষত্রিয়দের যে ইতিহাস ঐতিহ্য এবং সারা ভারতবর্ষ জুড়ে যে ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে সেটা রক্ষা করার জন্য আমরা দেখেছি যে আপনি বিভিন্ন রকমের পরিকল্পনা পদক্ষেপ গ্রহণ করেছেন। আগামী দিনে এই লড়াইটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? ঠিক প্রশ্ন আপনি বলেছেন। ব্যাপারটা হচ্ছে যে পুরুলিয়া জেলায় প্রথমত আমরা জানতাম না যে পুরুলিয়া জেলায় কতগুলো ক্ষত্রিয় গ্রাম আছে। যা অ্যানালাইসিস করে দেখা গেল যে পুরুলিয়া জেলায় টোটাল 300 ক্ষত্রিয় গ্রাম আছে। যখন দেখা গেল যে 300 ক্ষত্রিয় গ্রাম আছে, সেখান থেকে আমরা কিন্তু যে আমাদের পপুলেশন কত আছে পুরুলিয়া জেলায়, সেই পপুলেশনটা কিন্তু আমরা ফর্ম আমরা প্রত্যেকটা জায়গায় দিয়েছি, এবং প্রতিটা পরিবারের পেয়ে কজন কি সংখ্যা আছে সেই ফর্ম কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন হয়েছি গোটা জেলাতে। এবং সেই ফর্ম আসার পরে আমরা সেই ফর্মটার মধ্যে আমরা বুঝতে পারবো যে টোটাল পুরুলিয়া জেলায় আমাদের ক্ষত্রিয় সংখ্যা কত আছে সেটা আমরা কিন্তু বুঝতে পারবো। এবং সেটা হওয়ার পরে কিন্তু আগামী দিনে আমাদের যা আছে সেই জিনিসটা নিয়ে আমরা আগামী দিনে হয়তো দুর্গা পূজার পর বা কালী পূজার পরে আমাদের একটা বুঝে আছে। একটা প্রশ্ন রাখছি আপনার কাছে, এই যে পুরুলিয়াতে যতগুলো রাজবাড়ি আছে এই রাজবাড়িগুলোই কিন্তু পুরুলিয়াতে অনেকটা পর্যটকদের আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু। যেরকম আমাদের প্রাকৃতিক সম্পদ আছে অযোধ্যা পাহাড়, জয়চন্ডী পাহাড় ইত্যাদি, সেরকম কিন্তু এখানকার যে রাজবাড়িগুলো সে জয়পুর হোক, বেগুনকুদর হোক বা কাশীপুর হোক, সমস্তগুলোই একটা কেন্দ্রবিন্দু। কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে সেগুলো অনেকটাই প্রায় ধ্বংসের পথে, অনেকগুলো ভেঙে চুরে পড়ে আছে। এগুলো মনে হয় যে এগুলোকে যদি সংস্কার হয় বা ডেভেলপ করা হয় তাহলে আগামী দিনে পর্যটন শিল্পেরও ডেভেলপ হবে। তো এই বিষয়টাকে নিয়ে কি ভাববেন?
দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমাদের বড়বাজারে, আমরা বড়বাজারে কিন্তু আপনি দেখেছেন, আপনারা হয়তো গেছেন, যে বড়বাজারের যে অবস্থা ছিল রাজবাড়িতে তার থেকে অনেক কিছু হয়েছে। এবং আমরা ক্ষত্রিয় সমাজ থেকে আমি জেলা কমিটির যারা আছে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গেছি, এবং বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আমরা সেখানে যারা রাজা আছে তাদের সাথে আলোচনা করছি যে যেগুলো ভুল অবস্থা আছে সেগুলো হয়তো এমনও হইতে পারে যে তার রাজ্য সরকার কোনো জানাইও না। এই অবস্থা আমি তো কিছুক্ষণ আগে শুনলাম তার মুখ থেকে যে আপনারা তো জানেন যে ছত্রিশদের কিছু কিছু রাজা আছে যে দেখবেন আপনি হয়তো শিক্ষাবাদে একটা যে ঘটনা আমি শুনলাম যে রাজার এখন মানে এমন অবস্থা আছে যে উনাকে থাকার মতন ঘর নাই, আবাস যোজনা থাকার মতন তার ঘর নাই, কিন্তু উনি আবাস যোজনাটাও দেবেন, অথচ উনি কিন্তু 100-200 বিঘা লোককে জমি দান করে দিয়েছে, ওকে কেউ কিছু দিলে নিতে চায়নি। এই যে রাজাদের মধ্যে, এই যে ক্ষত্রিয়দের মধ্যে যে ইয়েটা আছে, মানে আপনি আপনাকে বুঝতে মানে ইয়ে নয়, মানে ব্যাপারটা হচ্ছে ক্ষত্রিয়রা হয়তো খিদা ভুকে মরে যাবে। ওই যে পুরনো একটা পরম্পরা, আমরা এক সময় রাজা ছিলাম, আর এখন কি করে আমি হচ্ছে যেভাবে রাজারা আছে, গ্রামের মানুষ রাজাদেরকে কিন্তু ওই জায়গার সম্মানটাই কোনো জেলায় এই জিনিসটা আছে। কোনো জায়গা আছে যেটা শিল্কাবাজে, যে দুর্গা পূজার পরে বিজয়ার দিনে রাজা পাঠায় না বসলে কেউ বিজয় পালন করতে চায়। এই যে এই পরম্পরা, এবং পুরুলিয়া জেলার এই যে পরম্পরাটা আছে, এটা কিন্তু আছে সমস্ত গ্রামের পুরুলিয়া জেলাতে আছে। রাজার যে সম্মান, আজ রাজার কিছু থাক বা না থাক, কিন্তু রাজার যে সম্মান গত দিনে যারা দিয়ে গেছে সেই সম্মানটাই কিন্তু বজায় আছে এখন পুরুলিয়া জেলা কেন সারা ভারতবর্ষেই আছে। এই যে বিষয়গুলো বললাম, যে বিভিন্ন রাজবাড়ি হোক, মন্দির হোক, পুরনো, সেগুলো সংস্কারের জন্য সরকার বা স্থানীয় প্রশাসনেরও তো একটা বড় ভূমিকা থাকা দরকার আছে। সেই জায়গাটাকে কিভাবে ট্যুরিজম হিসেবে ডেভেলপ করা যায়, কারণ একটা ট্যুরিজম ডেভেলপ হলে সেখানকার ইকোনমিক্যাল পরিবর্তন হতে পারে। তো আপনি তো শাসক দলেই আছেন, স্থানীয় প্রশাসনকে কাজে লাগিয়ে সেটা কতটা কাজে লাগাতে পারবেন? দেখুন ব্যাপারটা হচ্ছে এটা আমাদের জেলা কমিটিতে আলোচনা হয়েছে এই সমাজে, এবং আগামী দিনে আমরা আপনি যে কথাটা বললেন সেভাবেই কিন্তু আমরা কমিটির মাধ্যমে আমরা প্রশাসনকে জানাবো, এবং যেখানে যেখানে আমাদের আছে গড় পঞ্চকোট থেকে শুরু করে যে জায়গায় জায়গায় রাজবাড়ির ভগ্নাবস্থা আছে, সেটা কিন্তু আগামী দিনে আমরা কিন্তু প্রশাসনের কাছে যেতে হবে এবং জানাবো, আর্জি করবো যে আমাদের এই অবস্থা আছে, এটাকে একটু মানে ইয়ে করতে হবে, যাতে ট্যুরিজমের যে ব্যবস্থাটা ওই পুরুলিয়া এলে ওই জায়গাটা ঘুরতে যাবেন, যেমন কাশীপুরের অবস্থা আছে, তো ওই জিনিসগুলো যদি আমাদের ইয়ে হয়, আগামী দিনে মানুষ ওই জায়গাটা আসবে, আর বেশি করে মানুষ আসবে। আমরা অনেকক্ষণ কথা বললাম। আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত ছিলেন বড়বাজারের INTTUCর ব্লক সভাপতি চন্দন সিংহ মল্ল, তার সঙ্গে তার রাজনৈতিক জীবনের কথা এবং তার অন্যান্য যে আন্দোলন, বিভিন্ন সংগঠনে তিনি যে রয়েছেন তার যে আন্দোলন সংগ্রামের কথা আমরা তার কাছ থেকে শুনলাম, আমাদের দর্শকদের কাছে সেই বিষয়টা তুলে ধরলাম। আজকের মতো তাকে আমরা ধন্যবাদ জানাই, এবং আগামী দিনে চেষ্টা করব তার কাছ থেকে আরো কিছু বিষয় জানার, এবং সেই বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার চন্দ্রবাবু, আপনাকে ধন্যবাদ জানাই।